হ্যালো বন্ধুরা, আমি গণেশ কলকাতা থেকে বলছি। আমার বয়স 21। কলকাতায় ছোট্ট একটা দোতলা বাড়িতে আমি আর আমার মা থাকি। আমার বাবা বাইরে থাকেন। 2 বছরে একবার দেশে আসেন। আমাদের বাড়িতে আমি আর মা ছাড়া আর একটি মাত্র প্রাণী, আর তা হলো কাজের মাসি রঞ্জনা। এবার আমি 6 মাস আগে ঘটে যাওয়া একটি ঘটনা তোমাদের বলবো, যেটা আমাকে আমার মার প্রতি যে ধারণা ছিল তা পরিবর্তনে বাধ্য করেছে। প্রেম নিয়ে অভিজ্ঞতা হওয়ার পর থেকেই বাঙালি মোটা মহিলাদের প্রতি, বিশেষ করে বড়দের প্রতি আমি বেশ দুর্বল। আমাদের কাজের মাসি রঞ্জনার বয়স 35। 2 ছেলের মা। বুঝতেই পারছো বেশ বড়, যেমনটি আমার পছন্দ। ওদিকে আমার মা শেতালি রানী এক ধাপ এগিয়ে। বয়স 40। 5 ফিট 7 ইঞ্চি লম্বা, বিশাল, এক কথায় প্রায় একটা হস্তিনী। কিন্তু নিজের মা বলেই হয়তো অন্য দৃষ্টিতে দেখিনি। এবার আসা যাক মূল গল্পে। তখন গরমের সময়। আমার গরমের ছুটি চলছে। আমাদের বাড়ির পেছনে একটা স্নান ঘর আছে। তার পাশেই একটা লেবু গাছের ঝোপ। একদিন মা আমাকে টেবিল এ খাবার দিয়ে বলল, আমি যেন খেয়ে নেই, মা পাশের বাড়ির অসুস্থ কাকিমাকে দেখতে যাচ্ছে। আমি ভাতের সাথে লেবু বেশ পছন্দ করি, তাই লেবু খুঁজছিলাম। ফ্রিজে না পেয়ে ভাবলাম গাছ থেকে নিয়ে আসি। আমি পেছনের লেবু গাছের কাছে যেতেই স্নান ঘরে গুনগুন আওয়াজ পেলাম। বুঝলাম রঞ্জনা মাসি ছাড়া আর কেউ নয়। মানে মাসি এখন স্নান করবে, ওদিকে মাও নেই। আমি আর দেরি না করে পা টিপে টিপে স্নান ঘরে টিনের কাছে গেলাম। একটা ফুটতে চোখ রাখলাম। কল্পনাতীত এক দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। আমি কুলকুল করে ঘামছি আর আমার ছোট্ট বাবুর জাগরণ টের পাচ্ছি। আমার নিজ চোখে এ ঘটনা দেখার পরও আমার বিশ্বাস হচ্ছে না যে আমি এ দৃশ্য দেখছি। এবার মাসি বিড়বিড়িয়ে বলে উঠল, ভগবানের লীলা বোঝা দায়। আমরা গরিব বলে মানুষের বাড়ি বাড়ি কাজ করি আর বাড়ির কর্তাদের সেবা দিয়ে কিছু উপরি পয়সা কামাই, কোথায় আমাদের মতো বড় বড় মাইনে দেবে। আমার কাছে সেবা নিতে এসে আমাকে বলে কিনা, জানিস রঞ্জনা শেতালিকে দেখলে ইচ্ছে হয় দেই একবার। এভাবে কথা বলতে বলতে কাজ করছিল। বুঝলাম মাসি খুবই ক্ষুধার্ত, আর পাড়ার কোনো কাকুমাকে নিয়ে এসব বলাতে মাসি হিংসে মরছে। মাসি তখনও আপন মনে কাজ করতে লাগলো, অমনি আমি মার ডাক শুনতে পেলাম। আমি তড়ি ঘড়ি করে ঘরে গেলাম। আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। মা আমাকে দেখে বলল, না খেয়ে কোথায় গিয়েছিলি? এই তো লেবু আনতে। কাপা কাপা গলায় বললাম। মা মুচকি হেসে বলল, লেবু ডাসানা কচি? মানে? কখন তোকে খাবার দিলাম আর লেবু নিয়ে ফিরলি এইমাত্র বুঝি? মা মুখ টিপে হাসছে, ব্যাপারটা কি? কই লেবু এনেছিস? না। কেন? ভালো লেবু পাসনি? নাকি লেবুগুলো এখনো ছোট বড় হয়নি? হা মা, তুমি ঠিকই বলেছ, এখনো বড় হয়নি। তাহলে বাবা কষ্ট করে এবেলা খেয়ে নে। রাতে মা তোর জন্য ডাসা টস্টসে রসালো ডবকা লেবুর ব্যবস্থা করব। মার মুখ টেপা হাসি তখনও চলছে। আমি স্পষ্ট বোধ করছিলাম, কারণ আমার নিচের অবস্থা খারাপ। তবে স্বস্তি বোধ করছিলাম এ কারণে যে মা টের পায়নি যে আমি রঞ্জনা মাসির স্নান দেখছিলাম। আসলেই কি টের পাইনি নাকি? রাতের খাবার পর দোতলার একদম কণার ঘরে, অর্থাৎ মার ঘরে গেলাম। মা শুয়ে টিভিতে সিরিয়াল দেখছিল। আমাকে দেখে মা একটু জায়গা করে দিল। আমি মার পাশে বসলাম। গরম ছিল বলে আমি শুধু একটা বারমুডা ও গেঞ্জি পরা ছিলাম। মা আমাকে কাছে টেনে মাথায় হাত বুলতে বুলতে বলল, তোকে তো বিয়ে দিতে হবে রে। মা, কি যে বলো না তুমি? ঠিক এ বলছি। যেভাবে পরের গেছে লেবুর দিকে চোখ লাগুচ্ছিস, বলা তো যায় না কখন কি করে ফেলিস। আমি একটু ঘাবড়ে গেলাম। মা মুচকি মুচকি হাসছে। আচমকা মা বলল, হ্যাঁ রে খোকা, রঞ্জনার লেবু কেমন রে? মা, তুমি এসব কি বলছো? কি বলছি না? বলি, দুপুরে লেবু আনতে গিয়েছিলি না রঞ্জনার দেখতে গিয়েছিলি? আমি বুঝলাম যে ধরা পড়ে গেছি। ভয়ে আমার বুক শুকিয়ে কাঠ হয়ে গেল। আমার মা খুবই বদমেজাজি। মা আবার বলতে লাগলো, ওসব নিচু জাতের মহিলাদের দেখতে গিয়ে যদি ধরা পড়তিস তো কি হতো তুই বুঝিস? এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মহিলাটাকে তখন তেল মারতে হতো। আমার ভুল হয়েছে মা, আমি আর এমনটি করব না। ভুল তোর হয়নি, হয়েছে আমার। তোকে আমি সঠিকভাবে বড় করতে পারিনি। আমি আর এ কাজ করব না। তাহলে কি করবি? এই বাংলা বইয়ের ছবি দেখে সুখ নিবি? এই বলে মা একটা বাংলা বই বের করল, যেটা আমি কিছুদিন আগে কিনেছিলাম। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। মা মুখ টিপে হাসতে হাসতে বাংলা বইটার পাতা উল্টাতে লাগলো আর বলল, লজ্জার কিছু নেই।
এ বয়সে এসব বাংলা বই পড়াটাই স্বাভাবিক। বিয়ের আগে আমিও পড়েছি। আমি তো শুনেছ। নিজের মার মুখে এমন কথা আশা করিনি। আচমকা মা প্রশ্ন করল, হ্যাঁ রে গণেশ, বড়দের প্রতি তুই খুব দুর্বল না? না মানে মা প্লিজ। না মানে কি রে? তোর এই বইতে যত গল্প আছে তার সবগুলোতে আছে। আমি ঘামতে শুরু করলাম। কারণ এই বইতে যে গল্পগুলো আছে তার 90 ভাগই মা ছেলের ভালোবাসার গল্প। আমার ভাবনায় ছেদ পড়ল মার ডাকে, কিরে গণেশ? আমার প্রশ্নের উত্তর দিলি নে। বড় মাঝবয়সীদের তোর ভালো লাগে? হুম। আর তাই উকি দিয়ে বাড়ির কাজের মাসির দেখে বেড়াস, এই তো। আমি কি বলবো বুঝতে পারছি না। মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই বোকা, আমি কি বেঁচে নেই? তুই আমাকে তো বলতে পারতিস যে মা আমার বড়দের দরকার। এটা বললে কি আমি চুপ করে থাকতাম? যখন কোনো মা দেখে তার ছেলে কাজ করে নিজের শক্তি হারাতে বসেছে তখন কি সে মা চুপ করে থাকে? আমাকে তোর কষ্টের কথা বলিসনি কেন রে বোকা ছেলে? মার কথা আমি নিজ কানে শুনলেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আমি কোনো মতে বললাম, আমি কি জানতাম তুমি এ ব্যাপারে এত ফ্রি মনের? তোমাকে ভয় পাই বলেই তো বলিনি। ভয় আর ভয়? হ্যারে হতচ্ছাড়া, তোকে আমি আদর দিইনি? শুধু কি শাসনই করেছি? তাই তো করেছ, তাই না? ঠিক আছে, এবার থেকে আর শাসন নয়, শুধুই আদর করব। দেখব কত আদর তুই শিতে পারিস। আর ওসব বড়দের দিকে উকি মারা বন্ধ কর। তোর দরকার হলে আমাকে বলবি। আমি ওই বড়দেরকে বাধ্য করব তোর সামনে সম্পূর্ণ হয়ে দাঁড়াতে। তাছাড়া ওই রঞ্জনার কি এমন আছে যে উকি মেরে দেখতে হবে? ওটা তো সামান্য, তাতেই দেখার জন্যই পাগল হয়ে গেছ। আরে বোকা, আমার দেখলে ওসব তোর ভালো লাগবে না। মা এসব কি বলছো? কেন তোর বিশ্বাস হচ্ছে না? তা না, তুমি আমার মা আর তুমিই কিনা আমার সাথে এসব বলছো। আরে নিজের মার সম্পদের ভাগ পাসনি বলেই তো পরের সম্পদে চোখ পড়েছে তোর। আর মা হয়ে এসব কি বলছি না? বলি বাংলা বইটাতে ওসব কিসের গল্প? হা, কি হলো, কথা বলছিস না কেন? আমি মাথা নিচু করে রইলাম। মা আমার মুখে হাত রেখে বলল, তোর গার্লফ্রেন্ড কি মুটকি না চিকনি? আমার কোনো গার্লফ্রেন্ড নেই। মা বলল, সে কি কথা রে গণেশ? আমি তো ভেবেছিলাম তোর একটা বড় আটার বস্তার মতো কি মাঝবয়সী গার্লফ্রেন্ড আছে, তাই তুই ওসব গল্প পড়িস। আমি বুঝলাম মার চিন্তা ভাবনা একটু অন্যরকম। তাই আমিও তাল মেলালাম, তা ওরকম একটা গার্লফ্রেন্ড হলে মন্দ হতো না। বর্তমানে গার্লফ্রেন্ডদের নানাভাবে শান্ত করতে হয়, ওসব জানিস তো? জানব কি করে? আচ্ছা যা, ও নিয়ে চিন্তা করিস নে। মা হয়েছি যখন ছেলে ও তার বউয়ের সুখের জন্য আমি না হয় তোকে ট্রেনিং দিব। তার আগে বলতো, তোর বউ যদি আমার মতো মুটকি হয় তবে কেমন হবে? মা তুমি না? ওরে দুষ্টু, লজ্জার কি আছে? তুই আমাকে তোর ফ্রেন্ড মনে করে বলতে পারিস। দেখ আমার যা আছে, তোরও তো এগুলোই ভালো লাগে। কিরে, আমার মতো হলে চলবে? মা যাও। ইস, আবার লজ্জ পাই। যা, বাড়ির মূল ফটক আর নিচতলার সিঁড়ি ঘরের গেট লাগিয়ে ঘরে আই। আমি একটু হিসি দিয়ে আসি। হিসির চাপে তলপেটটা ব্যথা করছে। যা 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 বললাম করগে। বাংলা বইয়ের গল্পগুলো মনে পড়ছে, আর ছেলের জায়গায় আমার আর মায়ের জায়গায় মার ছবি ভেসে উঠছে। কি যে হবে আজ ভগবানই জানে। একই আমার নিচের অবস্থা খারাপ হয়ে গেছে কেন? আমার মন আমাকে বলল, কারণ একটাই, তুই তোর মায়ের সেবা করতে চাস। তবে তাই হোক। আমি নিচ থেকে উপরে গিয়ে মার ঘরে ঢুকে মাকে দেখে অবাক হলাম। মা এরই মধ্যে ঠোঁটে একটু হালকা লিপস্টিক আর নাকে একটা সূর্যমুখী নাকচাবি লাগিয়েছে, চুলগুলো ছেড়ে দিয়েছে, খুবই সুন্দর লাগছে। আমারও ইচ্ছা হতে লাগলো। মা আমাকে বিছানায় আসতে বলল। আমি বিছানায় বসতেই মা আমার গেজি তুলে বলল, গরমে আরাম লাগবে। এবার মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বাবা গণেশ, তুই দিনে কবার হাতের কাজ করিস? মা থাক, আর লজ্জা পেতে হবে না। আমাকে বল। তোর ভালোর জন্যই এ নিয়ে কথা বলছি। দিনে 2-1 বার, মাঝে মাঝে 3 বার। মা চোখ বড় বড় করে বলল, বলিস কি? 3 বারও করিস? কিরে গণেশ, এই বাংলা বই পড়েই কি 3 বার হয় নাকি? মা তুমি না? আরে এগুলো স্বাভাবিক। এই বয়সে এসব আমরাও দেখেছি। কিন্তু তুই যা করছিস সেটা তোর ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। কোন কাজটা মা? কোনটা আবার হাতের কাজ? তাহলে আমি কি করব? এটা থেকে বিরত থাকবি। কিন্তু আমার পক্ষে তা অসম্ভব। কেন শুনি?
আমি অবিবাহিত আর আমার কোনো গার্লফ্রেন্ডও নেই। তা থাকলে কি করতিস? ওফ মা, গার্লফ্রেন্ড নেই তো কি, আমি তো আছি। মা হয়ে যদি ছেলের সমস্যা দূর করতে না পারি তবে আমি কেমন মা? তোর এই প্রবলেমটা আমি দূর করে দিব, তুই শুধু আমার কথামতো চলবি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা গণেশ, একটা কথা বলতো, এখানে তো কোনো রঞ্জনা নেই। তুই কোনো ভিডিও দেখছিস না, কোনো বাংলা গল্প পড়ছিস না, তাও তোর বর হলো কেন রে? বলেই মা মুচকি হাসতে লাগল। আমি মাথা নিচু করে রাখলাম। মা হেসে বলল, কিরে আমাকে দেখে এই অবস্থা হয়েছে না? এটা বলেই মা হাসতে লাগল। আচমকা মা আমাকে বলল, দেখি তোর কি অবস্থা, হাতের কাজ করে কি অবস্থা করেছিস। আমি বুঝতে পারলাম মা একটু ওই রকম হয়ে গেছে। আর আমিও মাকে ওই দৃষ্টিতে দেখা শুরু করেছি। তাই আমি আর ঘোর প্যাচে না গিয়ে বারমুডা খুলে বিছানায় এসে আধশোয়া হলাম। আমি মাকে বললাম, মা একটা কথা বলি, কিছু মনে করবে না তো? না রে বোকা, বল। আচ্ছা মা, তোমার আর রঞ্জনা মাসির মধ্যে কার বড়? এটা কোনো প্রশ্ন হলো? দেখেই তো বোঝা যায় আমার বড়। কোথায় রঞ্জনার মাত্র ৩৬ আর কোথায় আমার ৪০? আমি তো তোমারগুলো দেখিনি, বুঝবো কি করে? কিরে দেখবি নাকি? আমি কোনমতে বললাম, হুম। মা বিছানা থেকে উঠতে উঠতে বলল, বোকা ছেলে আমাকে দেখবে তাতেও লজ্জা। মা আমার দিকে ফিরে হেঁটে বিছানায় এসে বসল। মাকে দেখে আমার গা কাঁপতে লাগল। আমি মায়ের অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। কিরে গণেশ, কি দেখছিস? মা, তোমার এত বড় আগে বুঝিনি। বুঝলে কি করতিস? আমার সেবা যত্ন করতিস। হঠাৎ মা গলার স্বর পাল্টে বলল, গণেশ আমাকে কষ্ট দিচ্ছিস কেন রে? কিরে, তোর কি আমাকে সেবা করতে ইচ্ছে করে না? মা, তুমি কি বলছো এসব? কেন রে, ক্ষতি কি? তোর বাবা বাড়ি নেই, এদিকে তোরও গার্লফ্রেন্ড নেই, বিধায় তুই সময় অপচয় করছিস। তুই যদি আমার সেবা করিস আমি সুস্থ হব, আর তোরও সময় পার হবে, তোর আর সময় কাটানোর জন্য বাইরে তাকাতে হবে না। আমার সেবা যত্ন করতে পারবি। কিরে, মায়ের সেবা করবি? কিন্তু তুমি আমার মা। তাতে কিরে বোকা ছেলে? এখন তো কত মায়েরাই ছেলের সেবা নেয়। আর বাংলা গল্পে পড়িসনি কি কি হয়? কিন্তু মা, আমি তো কখনো কাউকে সেবা দিসনি, এই তো। আরে বোকা, তাতে কি? আমি তো বলছি আমি তোকে শেখব। আর তাছাড়া ইউটিউবে যা দেখেছিস তা থেকে শিক্ষা নে, তবেই তো সমস্যা দূর হবে। মা, তোমার খারাপ লাগবে না? আর লোকে জানলে কি হবে? লোকজন জানবে কিভাবে? আমার ঘরে সেবা করবি, কেউ টের পাবে না। আর খারাপ লাগবে কেন? শোন, তোকে দিয়ে সেবা করাটা সামাজিকভাবে অন্যায়। আর যত অন্যায় উপায়ে সেবা ততই আরাম পাব। তাই তোকে দিয়ে সেবা নিয়ে আমার বেশ লাগবে। মা, তুমি না একটা। কিরে থামলি কেন, বল। বলেই ফেলো না যে আমি একটা ভালো মা। শোনো, মায়ের সেবা করতে এসে লজ্জা পেতে নেই। যত ভালোভাবে সেবা করতে পারিস ততই আরাম পাব। তোর যদি ইচ্ছে হয় আমাকে যা খুশি বলতে পারিস, শুনতে আমার ভালোই লাগবে। মা, একটা কথা জিজ্ঞেস করি? বল রে বাবা। তুমি কতদিন ধরে সেবা নেওনি? তা প্রায় ৯ মাস। ৯ মাস ধরে আমি অসুস্থ। তবে আগামী ২-৩ দিনেই গত ৯ মাসেরটা আদায় করে নেব। এরপর প্রায় ৩০ মিনিট মায়ের সেবা করলাম। হঠাৎ মার বিছানার পাশে ফোন বেজে উঠল। মা বিরক্ত হয়ে ফোনেটা ধরল, পরে জানালো যে আমার এক বন্ধু ফোন করেছে। ও নাকি আমার মোবাইলে ট্রাই করছিল, আমাকে না পেয়ে মাকে জানালো যে কাল সকালে একটা ক্লাস টেস্ট হবে। আমি আজ কলেজে যাইনি বলে জানতাম না। মা এবার তাড়া দিল, নে বাবা তাড়াতাড়ি কর, কাল তোর পরীক্ষা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, প্রথমবার হিসেবে বেশ ভালো সেবা করেছিস, খুব আরাম পেয়েছি। ইচ্ছে হচ্ছে আবার সেবা নেই। চলো তাহলে আবার করি। না, আজ আর নয়, কাল তোর পরীক্ষা। এখন না ঘুমালে সকলে উঠতে পারবি না। আমি মার কথা মেনে নিয়ে ঘুমোতে চেষ্টা করলাম। পরদিন কলেজ থেকে ফিরে খেয়ে দিয়ে আমি সোজা মার ঘরে চলে গেলাম। ওদিকে মা টুকটাক কাজ সেরে রঞ্জনা মাসিকে বিদায় করে ঘরে ঢুকল। মা দরজা লাগিয়ে বিছানায় উঠে বসল। মা আজ একটা কালো সিল্কের ম্যাক্সি, নাকে ফুল, এর পাশাপাশি একটা রিংও পরেছে, এতে মাকে আরো ভালো লাগছে। আমি একটা টাওয়েল পেঁচিয়ে শুয়েছিলাম। মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে কলেজের খোঁজ খবর নিল। আমি মাকে বললাম, আচ্ছা মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? তোকে আজ একটা কথা বলছি, শুনে রাখ, এখন থেকে তোর যা খুশি আমাকে বলতে পারিস।
তার জন্য অনুমতির প্রয়োজন নেই। মনে থাকবে? হ্যাঁ গো মা, মনে থাকবে। তাহলে বলি। আমি বললাম, আচ্ছা মা, তুমি আমাকে আর বাবাকে ছাড়া আরও অনেককে দিয়েছ, তাই না? তোর কাছে লুকিয়ে তো লাভ নেই, তাই সত্যিই বলছি। হ্যাঁ রে গণেশ, আমি আরও অনেকে খেতে খেয়েছি। সে আমি আগেই বুঝতে পেরেছি। কিভাবে শুনি? খুব সহজ। যে তার নিজের ছেলেকে খেতে পারে সে বাইরের লোকদেরকেও খেতে দিতে পারে। তা কাকে কাকে খেতে দিয়েছ? তোর দাদু, তোর মাস্টার, পুজোতে একবার 3টে ছোকরাকে খেতে দিয়েছিলাম। আর আমার এক বান্ধবী আছে, ওর বরের একটা বাগান বাড়ি আছে, ওখানে প্রায়ই ওর সাথে গিয়ে ওর বন্ধুকে খাবার দিলাম। বল কি? তুমি তো অনেক অভিজ্ঞ। তা কার খাবার বেশি ভালো লাগতো? তা তোর দাদুর কথা আলাদা করে বলতেই হয়। বাবা খেতেও পারতেন বটে। তবে একটা জিনিস কি জানিস, কাল তোর দেওয়া দেখে মনে হলো তোর দাদুই বুঝি আমাকে দিচ্ছে। তাই নাকি? হ্যাঁ রে বাবা, তাই। এমনকি এখন যে তুই আমার সেবা করে গল্প করছিস, তোর দাদুও তাই করত। দিনে রাতে মায়ের সেবা করতে লাগলাম। এভাবে আমাদের মা ছেলের সংসার চলতে থাকল। এর কিছুদিন পর মা আমার কলেজের গরমের ছুটি পড়াতে মা বলল, গণেশ, তোর তো কলেজ বন্ধ, তাই তোকে বেড়াতে নিয়ে যাব। কোথায়? তা বলবো না। তোর জন্য সারপ্রাইজ আছে। আমরা কালই যাব। পরদিন সকালে আমরা রেডি হয়ে বসে রইলাম। মা কার সাথে যেন ফোনে কথা বলছে। আমরা যেখানে যাচ্ছি সেখানে কয়েকদিন থাকব, তাই বাড়তি কিছু কাপড় নিয়েছি। তখন প্রায় 9:30 এমন সময় একটা গাড়ি এসে আমাদের বাড়ির গেট এ দাঁড়াল। মা ওনাকে দেখে দৌড়ে গিয়ে ধরল। 2 মুটকির জড়াজড়ি দেখে আমার নিচের জাগতে শুরু করল। এরপর মা আমাকে ডেকে বলল, গণেশ শোন, এ হচ্ছে তোর সুজাতা মাসি, আমার প্রাণের বন্ধু। ওর বড় বাইরে থাকে। গত মাসে ও একটা নতুন বাংলো কিনেছে। আজ আমরা ওখানেই বেড়াতে যাব। আমি মাসির সাথে কুশল বিনিময় করে তাকে ভালো করে দেখতে লাগলাম। আমরা আর কিছু বাদেই রওনা হলাম। আমি সামনে বসলাম, মা আর সুজাতা মাসি পেছনে। আমরা বাংলোতে পৌঁছলাম প্রায় সন্ধেবেলা। মাসি তার ড্রাইভারকে কিছু টাকা দিয়ে বাসে করে কলকাতা চলে যেতে বলল। বাংলোতে এখন আমরা 4 জন। আমি, মা, মাসি আর 34 বছর বয়সী একটা কাজের মহিলা। ও মহিলা দেখতে বেশ সুন্দর। আমি ভাবছিলাম আজ মাকে সেবা দিতে পারব তো। অচেনা জায়গা, তার উপর বাইরের লোকজনও আছে। ওদিকে মাকে যতই দেখছি ততই আমার অবস্থা খারাপ হচ্ছে। মাসি তার কাজের মহিলার সাথে কথা বলতে লাগলো, হ্যাঁ রে রাধা, বিশু কোথায়? ও পাশে গ্রামে একটা কাজে গেছে, রাতে চলে আসবে। শোনো, আমরা ফ্রেশ হচ্ছি, তুই খাবার দে। আচ্ছা। এই বলে কাজের মহিলা চলে গেল। আর আমরা আমাদের ঘরে গেলাম। বাংলোতে ঢুকতে বিরাট একটা ড্রয়িং রুম, ওটা পেরিয়ে বা ডানের ঘরটাতে মা আর মাসি ঢুকলো, আর আমি বা দিকের ঘরটাতে। এর পেছনে আরেকটা ঘর ও হল রুম। প্রতিটা ঘরেই অ্যাটাচড বাথরুম আছে। আমরা খেয়ে একটু বিশ্রাম নিলাম। রাত তখন 9টা। আমার ঘুম ভাঙল। আমি একটা ট্রাউজার পরে খালি গায়ে বাংলোর সামনে হাঁটছি। এমন সময় দেখি বাংলোর সাথে ছোট একটা রুমে কাজের মহিলা রাধা। জানালা খোলা দেখে মনে হচ্ছে কাপড় পাল্টাবে। আমি পা টিপে টিপে সামনে এগুলাম। কাছে যেতে যেতেই রাধা সম্পূর্ণ হয়ে পড়েছে। একটা সাদা ছোট পরে দাঁড়িয়ে। ট্রাঙ্ক থেকে একটা নীল কাপড় পরতে পরতে নিজে নিজে বলছে, দিদি, আজ আবার কোনো মহিলা নিয়ে এসেছে, কে জানে। সেদিন এক মহিলা আনল, আর ওর খেয়ে অবস্থা একেবারে নাজেহাল। আজ কি যে হবে। আজকের মহিলাটা যা দেখতে, ও তো গিলে ফেলবে। সাথে আবার একটা ইয়াং মর্দ এনেছে। ইস, আজ রাতটাই অন্যরকম। আমি শুনে তো তাহলে এই কি মা সেই বান্ধবী যার বন্ধুকে দিয়ে সেবা নিত? আমি এবার মাসিদের ঘরের দিকে যাব। ঠিক সেই সময় রাধা হাতে কি নিয়ে মাসিদের ঘরে ঢুকল। এমন সময় আমার মাথায় এলো জানালায় উকি দেওয়ার ব্যাপারটা। আমি ওপাশ দিয়ে মাসির জানালার পাশে গেলাম। জানালা খোলাই ছিল। দুপর্দার ফাঁক দিয়ে ভেতরে উকি মারলাম। বাহ, পুরো ঘাটটাই দেখা যাচ্ছে। দেখলাম রাধা একটা বাটিতে কিছু আচার রেখে চলে গেল। মা মাসিকে বলল, এটা কিসের আচার রে? এটা বেদের আচার। মানে? এটাতে একটা জিনিস মেশানো আছে যেটা খেলে অনেকক্ষণ ধরে রাখা যায়। তাই বল। আচ্ছা, সুনীলের খবর কি রে? কতদিন বাদে আজ ওর খাবার খাবো। সুনীলের দেওয়া খাবি মিনে? ও কি তোকে আমেরিকা থেকে দিবে নাকি? এর মানে কি? আরে সুনীল আজ 1.5 মাস হলো ওর বউ আর ছেলে নিয়ে আমেরিকা চলে গেছে।
কি বলছিস এসব? তাহলে তুই আমাকে এখানে নিয়ে এলি কেন? কার সেবা করব? সেটাই তো সারপ্রাইজ। আচ্ছা, সুনীলের বউ তো বাজা, তাহলে ওর ছেলে হলো কি করে? সেটা আরো বড় সারপ্রাইজ। ঢং করিস না তো, আমাকে খুলে বলতো। শোন, তোর জন্য দুটো সারপ্রাইজ আছে। কি সেটা বলো না? বলছি বাবা, বলছি। তার আগে একটু ছেড়ে কিছু জল খালাস করে আসি। হ্যাঁ রে, আমারও হিসি পেয়েছে। চল দুজন একসাথে হিসি দিয়ে আসি, তারপর তোর সারপ্রাইজ শোনা যাবে। মা মাসি হিসি দিতে গেল আর আমি দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। দুমুটকি ফিরে এসে আবার বিছানায় আতশোয়া হলো। মা টিভি ছেড়ে সাউন্ড অফ করে দিল আর মাসি শুরু করল সারা জাগানো কথাবার্তা। মা বলল, হ্যাঁ রে, এবার বল প্রথম সারপ্রাইজটা কি? আমার এগুলো দেখেছিস? কতবার দেখলাম। কেন, কি হয়েছে? না মানে আজ দেখেছিস? তুই যখন স্নান করে বেরুলি তখন দেখেছি। কিছু টের পেয়েছিস? কি টের পাবো? আরে তুই গতবার যখন এসেছিলি ওগুলোর ছিল 34, আর এখন ওগুলো 36। এতে অবাক হওয়ার কি আছে? আমার যে 40, কিন্তু তোর গুলো শুকনো আর আমার গুলো সাদা জলে টইটম্বুর। মানে? হ্যাঁ রে, তাই। আমার সাদা জল ডেকেছে আজ 2 মাস হলো। বলিস কি? কিন্তু কিভাবে? তাহলে শোন, গত বছর পুজোর সময় সুনীল ওর বউকে নিয়ে আমার বাড়ি এসেছিল। ওর বউ আর ও আমাকে খুব করে বলল যাতে আমি সুনীলের দ্বারা পোয়াতি হয়ে ওকে একটা সন্তান উপহার দিই। যদি তাই করি তাহলে ও আমাকে একটা বাংলো দেবে। আমিও রাজি হলাম। পেটটা বাঁধলাম। যখন আমার 5 মাস তখন আমি সবাইকে নেপাল যাবার কথা বলে এই বাংলোতে গা ঢাকা দিলাম। এখানেই বাচ্চা পয়দা করে গাবিন বনে গেলাম। আর সুনীল সেই ছেলেটাকে নিয়ে আমেরিকা চলে যায়। যাবার আগে আমাকে এই বাংলোর অর্ধেকটা লিখে দিয়ে যায়। এসব তুই কি বলছিস? আমি পর্যন্ত জানলাম না। জানবি কি করে? আমার যখন 4 মাস চলছিল তখন তোর সাথে আমার শেষ দেখা হয়। এরপর আমার সাথে তোর আজই প্রথম দেখা হলো। আমি ভেবে রেখেছি এ সাদা জল খাইয়ে তোকে সারপ্রাইজ দেব, তাই তোকে আজ ডাকলাম। তাই বল, আচ্ছা এই বাংলোর বাকি অর্ধেকটা কার নামে রে? শোনো, সুনীল আমাকে বলেছে যে ওকে আরেকটা সন্তান উপহার দেবে, তাকেই এই বাংলোর বাকিটা লিখে দেবে। আমি বলি কি শেতালি, তুই পোয়াতি হয়ে বাংলোর বাকিটুকু নিয়ে নে, তাহলে 2 বান্ধবী বাকি জীবন মাস্তি করেই পার করে দেব। দাঁড়া দেখি, এবার বল দ্বিতীয় সারপ্রাইজটা কি? সুনীল নেই বলে তুই আফসোস করছিলি না। তবে শোন, আমার কাজের ঝিটাকে দেখেছিস? ও আমার এখানে যখন আমি পোয়াতি তখন থেকেই আছে। একবার ওকে কিছু লোক একটা জঙ্গলে নিয়ে দিয়েছিল। পরে এক বিহারি ট্রাক ড্রাইভার ওকে জঙ্গলে খুঁজে পায়। ওকে দেখে বিহারি ওকে বিয়ে করে তারপর আমার এখানে আসে। একদিন আমি বিহারিটাকে হিসি করতে দেখে থমকে যাই। তালগেছের মতো হোতকা অবস্থায়, প্রায় 8 ইঞ্চি। আমার খুব ইচ্ছে হয়, তারপর আমি ওকে বসে এনে দেই। শেতালি, তুই বিশ্বাস করবি না, এমন সেবা জীবনে পাইনি। এরপর থেকে আমি রাধা আর ওর বর মানে বিশু নিয়মিত সেবা করি। আজ তোকেও সেই স্বাদ নেয়াবো। ইস, বিহারির কথা শুনে আমি যে থাকতে পারছি নে। এবার তোর সারপ্রাইজটা কি শুনি? দাঁড়া বলছি। গণেশ, এই গণেশ বলে মা আমাকে ডাকতে লাগল। আমি দৌড়ে জানালার পাশ থেকে সরে মাসির ঘরে হাজির হলাম। মা আমাকে দেখে হেসে ঘরে ঢুকতে বলল। আমি গিয়ে বিছানায় উঠে বসলাম। মা এবার বলল, সুজাতা, ওকে তুই জানিস? কেন জানব না? ও তোর ছেলে। ছেলে তো বটেই, ও হলো একটা মা ভক্ত ছেলে। আমার আদরের জোয়ান, আমার এগুলির রাজা। মানে আর কি? আমার ছেলে, ওর সেবা আজ 10 দিন ধরে আমাকে সুস্থ করছে, মানে বুঝেছিস? শেতালি, তুই একটা সত্যি শেষমেশ ছেলের সেবা নিলি। গণেশ, শোন, তোর এই মাসির পোকা পড়েছে। ডাক্তার বলেছে ইয়াং ছেলের দিয়ে সেবা যত্ন করে পোকগুলো মারতে। কিরে, পারবি তো? কি যে বলো না মা, তোমার মতো মানুষের পোকা যেখানে মারতে পেরেছি সেখানে মাসিরটা তো কোনো ব্যাপারই না। মাসি বলল, তাই নাকি রে বাবা? দেখা যাবে তুই কেমন সেবা যত্ন করতে পারুস। আজ তোর মার সেবা করে একেবারে সুস্থ করে দিবে আমার স্বামী। মাসি, তুমি ভুল করছো। আমার মায়ের সেবা করে একেবারে সুস্থ করার মুরদ কারণেই। বড়জোর মা একটু আরাম পাবে, তাই না মা? হ্যাঁ তাই। আর গণেশ, শুনলি তো, আজ আমাকে তোর মাসির স্বামী সেবা করবে, তাতে তোর আপত্তি নেই তো?
আপত্তি থাকবে না এক শর্তে। আবার কি শর্ত শুনি? তুমি আমাকে দিয়ে সেবা যত্ন নিয়ে পোয়াতি হয়ে সুনীল কাকুকে দ্বিতীয় সন্তান উপহার দিয়ে এই বাংলোর বাকিটুকু নিজের করে নেবে। বলো রাজি? মাসি, বলাবলির কি আছে? তোর মা রাজি, কিন্তু পেট ফুলে গেলে লোকে জেনে যাবে যে। কিছু হবে না মা, বাবা দেশে আসতে আসতে আর 2 বছর বাকি। আর তোমার পেট যখন উঁচু হবে তখন তুমি এই বাংলোতে থাকবে, কেউ কিছু জানবে না। হ্যাঁ রে শেতালি, গণেশ ঠিকই বলেছে। তোরা যখন বলছিস তাই হবে। গণেশ, তার মানে আমাকে পরপুরুষ দিলে তোর কোনো আপত্তি নেই? আপত্তি থাকবে কেন? বরং আমার ভালোই লাগবে দেখতে। দরকার হলে আমি নিজে ওই বিহারীর সাথে সেবা করতে সাহায্য করব। একেই বলে মায়ের যোগ্য সন্তান। হ্যাঁ রে গণেশ, তুই আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনেছিস? হ্যাঁ শুনেছি। তা মাসি, তোমাকে খাওয়াতে খুব মনে চাইছে যে। গণেশ, আমাকে একটু দিয়ে খাস, আমাকে না দিয়ে একা একা খাস না বাবা। আজ আমরা মা ছেলে মিলে তোর মাসির ট্যাঙ্কি খালি করব। তা খানাকে বারণ করেছে। কিছুদিন পর আমিও তোর থেকে তোর ছেলেকে নিয়ে খব। তা তো বটেই। সেই বাংলোতে আমার অনেক আনন্দ করে দিন পার করেছি। আমরা যদিও কলকাতায় থাকি, তবে প্রায়ই বাংলোয় গিয়ে সবাই মিলে আনন্দে মেতে উঠি। এখন আমরা বেশ সুখী। অবশ্য এমন সুযোগ পেলে কে না সুখী হয় বলো?